জনগণের আস্থা ফিরবে এমন রাজস্ব ব্যবস্থাপনা গড়ে তোলার নির্দেশ প্রধানমন্ত্রীর। সবাইকে নিয়ে নিরাপদ দেশ গড়ার প্রত্যয়। জনগণের সঙ্গে সরকারের সেতু বন্ধন করবে বিএনপি। শহীদ জিয়ার সমাধিতে রিজভী জাতীয়তাবাদী দর্শনে দেশ গড়ার অঙ্গীকার। রাজধানীর পাশাপাশি চট্টগ্রাম ও বগুড়ায় পিঙ্ক বাস চালু। চালক সুপারভাইজার যাত্রী সবাই নারী, বিশেষ সেবায় সন্তোষ। ঢাকা চট্টগ্রাম মহাসড়কে এআই ভিত্তিক অটো ফাইন সিস্টেম চালু। কমবে দুর্ঘটনা ঝুঁকি, বন্ধ হবে চাঁদাবাজি, বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। শিক্ষকদের জন্য স্বতন্ত্র পে স্কেলের কথা ভাবছে সরকার। প্রথম শ্রেণীর পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে খেলাধুলা, হবে ক্রীড়া বিশ্ববিদ্যালয়। পলাতক 690 কারাবন্দীকে গ্রেফতারের চেষ্টা চলছে, জানালেন কারা মহাপরিদর্শক। বন্দী কাউকে বিশেষ সুবিধা না দেওয়ার দাবি। এবং তীব্র মুদ্রাস্ফীতিতে দিশাহারা ইরান, এক বছরে পণ্যমূল্য বেড়েছে 400%। ভবিষ্যৎ নয়, যুদ্ধে টিকে থাকার লড়াইয়ে মানুষ। সংবাদ দুপুরে দেখছিলেন সুপার বোর্ড সংবাদ শিরোনাম। সঙ্গে আছে আমি জেসিকা বিদিন। বিস্তারিত। দেশের স্বার্থে গুরুত্বপূর্ণ বিষয়গুলোকে অগ্রাধিকার দিয়ে সরকারি কর্মকর্তাদের নিরাপদে ও স্বস্তি নিয়ে দেশ গঠনে কাজ করার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ভয় না পেয়ে জনগণ যাতে আস্থা ফিরে পায় এমন রাজস্ব ব্যবস্থাপনা গড়ে তোলার তাগিদও দেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, সবাইকে নিয়ে দেশকে এগিয়ে নিতে চায় সরকার। বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে রাজস্ব সম্মেলন 2026-এর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় রাজস্ব বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন তিনি। কর্মকর্তাদের সংকট, দাবি দাওয়া মনোযোগ দিয়ে শোনেন প্রধানমন্ত্রী। সংকট সমাধানে প্রয়োজনীয় উদ্যোগ নেয়ার আশ্বাস দেন সরকার প্রধান। চাপ প্রয়োগ না করে বরং করদাতাদের কর পরিশোধে উৎসাহিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার তাগিদ দেন প্রধানমন্ত্রী। আমরা চাই যারা সৎ, যারা দক্ষ অফিসার আছেন তাদেরকে আরো বেশি করে কাজ করার সুযোগ করে দিতে, তারা যাতে দেশের জন্য আরো বেশি কন্ট্রিবিউট করতে পারেন। এবং সেই কারণে যে পরিবেশ তৈরি করা দরকার, সরকারের সর্বোচ্চ চেষ্টা থাকবে সেই পরিবেশটা তৈরি করা। সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, 1.5 দশকের ফ্যাসিবাদী শাসন শোষণের কবল থেকে অন্যান্য প্রতিষ্ঠানের মতো রেহাই পায়নি রাজস্ব বিভাগও। ফ্যাসিবাদ শাসন শোষণের অভিশাপ থেকে রাষ্ট্রের অন্য সকল প্রতিষ্ঠানের মতো জাতীয় রাজস্ব বোর্ডও মুক্ত থাকতে পারেনি। এনবিআর এর নীতি নিয়ম উপেক্ষা করে ব্যক্তি কিংবা দলীয় স্বার্থে কাউকে পৃষ্ঠপোষকতা, কারো প্রতি বিরূপ মনোভাব কিংবা রাজস্ব আহরণে স্বেচ্ছাচারিতা এনবিআরকে প্রশ্নবিদ্ধ করেছিল। বিশ্ব অর্থনীতির চ্যালেঞ্জ মোকাবেলার পাশাপাশি জনগণের আস্থা ফেরাতে রাজস্ব ব্যবস্থাপনাকে যুগোপযোগী করে গড়ে তোলার তাগিদ দেন প্রধানমন্ত্রী। আধুনিক কর প্রশাসনের উদ্দেশ্য শুধুমাত্র বেশি কর আদায় নয়, বরং বেশি সংখ্যক মানুষকে স্বেচ্ছায় কর প্রদানে উৎসাহিত করা। কর ব্যবস্থাপনা কিংবা কর আদায় পদ্ধতি সহজ এবং দুর্নীতি ও হয়রানিমুক্ত হওয়া প্রয়োজন, যাতে মানুষ স্বেচ্ছাপ্রণোদিত হয়ে কর আদায় স্বাচ্ছন্দ্য বোধ করেন। সরকার চায় সকলকে সাথে করে নিয়ে বাংলাদেশকে গড়ে তুলতে। দেশ গঠনে সরকারি কর্মকর্তাদের অগ্রাধিকার ভিত্তিতে কাজ করার নির্দেশনাও দেন সরকার প্রধান। সরকারে দায়িত্বে যারা আছেন, সরকারের বিভিন্ন কর্মকর্তাবৃন্দ, আমরা চাই আপনারা নিরাপদে স্বস্তি নিয়ে আপনারা দেশ গঠনে কাজ করুন। সরকারের অবস্থান থেকে আমরা অবশ্যই চেষ্টা করব দেশের স্বার্থে, দেশের প্রয়োজনে যে বিষয়গুলো গুরুত্বপূর্ণ সেগুলিকে প্রায়োরিটাইজ করতে। পরে রাজস্ব সম্মেলন উপলক্ষে আয়োজিত মেলার বিভিন্ন স্টলও পরিদর্শন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। আরএফএল ওয়াটার পাম্পের রোটর এখন আরো উন্নত আর বিদ্যুৎ সাশ্রয় হয় 20% পর্যন্ত। সচিবালয়ে কথা বলছেন বাণিজ্য মন্ত্রী। সরাসরি চলে যাচ্ছি সেখানে। 16%, যেখানে ইন্টারন্যাশনাল এভারেজ হচ্ছে স্ট্যান্ডার্ড এভারেজ 10%। তার মানে আপনি কৃষক উৎপাদন করে তার উৎপাদনের জায়গায় সেখানে যে তার মূল্যটা পায়, খুচরা বাজারে আসতে আসতে তার মধ্যে একটা পার্থক্য হয়। যখন
অবকাঠামোর উন্নয়ন হবে, আবার ওই আগের কথায় ফিরতে হয়। ইনফ্রাস্ট্রাকচার যখন ভালো ইনফ্রাস্ট্রাকচার হবে, অবকাঠামো যখন ভালো হবে, যোগাযোগটা যখন স্মুথ হবে, আপনার উৎপাদনের জন্য যেটা জ্বালানির নির্ভরতা সেটা যখন নির্ভরযোগ্য একটা অবস্থায় পৌঁছাবে, তখন জীবনযাত্রার ব্যয়টা কমবে। এটার জন্য তো অনেকগুলি শর্ত। আপনি কবে নাগাদ মানুষ একটু স্বস্তির করে বাজার থেকে ফিরতে পারবে বলে বাণিজ্য মন্ত্রী মেসেজ আছে এবং পারবে? আপনি আমাকে মানে গণক ঠাকুর হতে বলছেন, এটা তো এইভাবে গণক ঠাকুর হওয়া যায় না। এই এই জিনিসটা হওয়ার জন্য এবং এটার কোনো আপনি আইডিয়াল একটা স্ট্যান্ডার্ড সেট করতে পারবেন না। জীবনযাত্রার ব্যয় কমানো এটা একটা ক্রমাগত পদক্ষেপ। মনে করুন উৎপাদন ব্যয় কেন বাড়ে? উৎপাদন বাড়ে যদি উৎপাদনের অনুঘটকগুলি, উৎপাদন করার জন্য আপনি একটা মিল স্থাপন করবেন, সেই মিলে বিনিয়োগ নেবেন, ঋণ নেবেন, তাহলে ঋণের সুদ কমতে হবে। আপনি পণ্য উৎপাদন করবেন, সেটার জন্য জ্বালানি, সেটা গ্যাস হোক ইলেকট্রিসিটি হোক, তাহলে সেটা কম হতে হবে। আপনার যিনি উৎপাদন করেন যে শ্রমিক, তার প্রোডাক্টিভিটি বেশি হতে হবে, উৎপাদনশীলতা বেশি হতে হবে। আপনার যোগাযোগ ব্যবস্থা ভালো হতে হবে যাতে আপনি সাশ্রয়ী মূল্যে এক জায়গা থেকে আরেক জায়গায় পণ্য পরিবহন করতে পারেন। এরকম অনেকগুলি জিনিস মিলে একটা আইডিয়াল কন্ডিশনে পৌঁছা যায়। এটা একটা ফরমাইশি ব্যাপার না যে আপনি একটা ক্যালেন্ডারে তারিখ বলেন যে অমুক তারিখ থেকে জিনিসটা কমে যাবে। এটা কি আপনি পারছেন, মানে আপনি যে বিষয় অনুঘটকগুলোর কথা আমরা আগাচ্ছি। আপনি একটু জিনিসটা বিবেচনা করেন। আমরা যে অবস্থায় দায়িত্ব নিয়েছি সেখানে আমাদের কাছে গ্যাস সরবরাহের জন্য দুটো এলএনজির এফএসআরইউ আছে। নতুন একটা এফএসআরইউ সংযোগের জন্য 2 থেকে 4 বছর সময়ের দরকার। কারণ শুধু এফএসআরইউ না, এফএসআরইউর সাথে আপনি মূল গ্রিড পর্যন্ত একটা সাবসি পাইপলাইন গাড়তে হয়। ইতিমধ্যে সরকার একটা এফএসআরইউ কনস্ট্রাক্ট করার জন্য অনুমোদন দিয়েছেন, নীতিগত অনুমোদন দিয়েছেন। আরও কয়েকটার জন্য সরকার কাজ করছে। সরকার আমাদের কয়লা ভিত্তিক বা গ্যাস ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রগুলি যাতে নিরবিচ্ছিন্নভাবে চালানো যায় তার জন্য কাজ করছেন। এতগুলি প্রতিবন্ধকতার মুখেও আমরা দ্রব্যমূল্য আমি আপনাদেরকে একটা চার্ট করে দিব, তাহলে আমাদের সবার জন্য কম্পেয়ার করাটা ইজি হবে। এতক্ষণ কথা বলছিলেন বাণিজ্য মন্ত্রী। বিএনপি নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করতে কাজ করবেন দলটির জাতীয় স্থায়ী কমিটির নতুন 4 সদস্য। মঙ্গলবার সকালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করে কথা বলেন তারা। প্রতিশ্রুতি দেন নির্বাচনী ইশতেহার ও 31 দফা বাস্তবায়নের পাশাপাশি দেশের স্থিতিশীলতা রক্ষা এবং গণতন্ত্র সুসংহত করতে কাজ করবেন। জনগণের সঙ্গে সরকারের সেতুবন্ধন তৈরি করবেন। বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটিতে অন্তর্ভুক্ত হন অ্যাডভোকেট রুহুল কবির রিজভী, আমানুল্লাহ আমান, ডাক্তার ফরহাদ হালিম ডোনার এবং মোহাম্মদ ইসমাইল জবিউল্লাহ। মঙ্গলবার সকালে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানান তারা। শ্রদ্ধা নিবেদন শেষে জ্যেষ্ঠ নেতারা জানান, দেশ বিনির্মাণ ও জনগণের প্রত্যাশা পূরণে নতুন উদ্যমে কাজ করবেন, সবাইকে নিয়ে গঠন করবেন দেশ। যে ভরসা নিয়ে আমাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে, আমরা আশা করি 4 জনই সেই দায়িত্ব নিষ্ঠার সাথে পালন করার চেষ্টা করব। সরকারের সাথে জনগণের ব্রিজ নির্মাণ করব। আমরা জনগণকে নিয়ে এই দলকে, এই সরকারকে সহযোগিতার মধ্য দিয়ে, নিষ্ঠার সাথে কর্মকাণ্ড পরিচালনার মধ্য দিয়ে আমরা কাজ করে যাব। স্থায়ী কমিটির নতুন সদস্যরা বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান দেশ এগিয়ে নিয়ে যাচ্ছেন। বিএনপি রাজনৈতিক ঐতিহ্যের ধারক, এই সুযোগ সফলভাবে পালন করবেন তারা। এটা কোনো পদ বা মর্যাদার ব্যাপার নয়। এটা অ্যাকচুয়ালি আমার কাছে মনে হয়েছে একটা নতুন সুযোগ আমাকে দেওয়া হয়েছে, যে সুযোগ আমি জনগণের যেন আরো অধিক খেদমত করতে পারি। আমরা আমাদের কাজের মধ্যে প্রমাণ দেব, চেষ্টা করব ওনার যে কর্মসূচিগুলো আছে সেটা সঠিকভাবে বাস্তবায়ন করার জন্য। দেশ গড়ার কাজে সরকার প্রধান তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে আরো জোরালো ভূমিকা রাখার প্রত্যয় করেন স্থায়ী কমিটির নতুন 4 সদস্য। তাইফুর রহমান তুহিন, দেশ টিভি, ঢাকা।
দেশের 23তম রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন আজ বিকেল 4টা পর্যন্ত প্রার্থিতা প্রত্যাহার করা যাবে। তফসিল অনুযায়ী আগামী 20 আগস্ট দুপুর 2টা থেকে বিকেল 5টা পর্যন্ত সংসদ অধিবেশন কক্ষে ভোট গ্রহণ হবে। সদস্যদের কাছে ব্যালট পৌঁছে দেওয়ার পর তার স্বাক্ষর করে 3টি ব্যালট বাক্সের যে কোনো একটিতে ব্যালট পেপার রাখবেন। বিকেল 5টায় ভোট গ্রহণের পর তাৎক্ষণিক গণনা শেষে প্রাথমিক ফলাফল ঘোষণা করবেন নির্বাচনী কর্তা ও সিইসি এএমএম নাসির উদ্দিন। পরে ইসি সচিবালয় গেজেট প্রকাশ করবে। রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং 11 দলীয় ঐক্যের প্রার্থী অলি আহমদ। সংবিধানের 70 অনুচ্ছেদের বৈধতা ও রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিত চেয়ে করা রিট আবেদনের উপর আজ আদেশ দেবেন হাইকোর্ট। বিচারপতি খিজির আহমেদ চৌধুরী ও বিচারপতি এএফএম সাইফুল করিমের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেবেন। জাতীয় সংসদের দলের বিপক্ষে ভোট দেওয়ার কারণে সংসদ সদস্য পদ শূন্য হওয়া সংক্রান্ত সংবিধানের 70 অনুচ্ছেদের বৈধতা চ্যালেঞ্জ করে গেল 13 আগস্ট হাইকোর্ট রিট আবেদন করেন সুপ্রিম কোর্টের আইনজীবী ইউনুস আলী আকন্দ। রিটে নির্বাচন কমিশন ঘোষিত রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিতের নির্দেশনাও চাওয়া হয়। শুনানিতে অংশ নিয়ে তীব্র বিরোধিতা করে রিটটি খারিজের আবেদন করেন অ্যাটর্নি জেনারেল। উভয় পক্ষের শুনানি শেষে আদালত দুপুর 2:30টায় এই বিষয়ে আদেশ দেবেন বলে জানান। চোদ্দটি বাস দিয়ে ঢাকা, চট্টগ্রাম এবং বগুড়ার একযোগে যাত্রা শুরু করলো বিআরটিসির বিশেষ মহিলা বাস সার্ভিস। সকালে বিআরটিসির তেজগাঁও ট্রাক ডিপোতে এ সেবার আনুষ্ঠানিক উদ্বোধন করেন সড়ক পরিবহন, রেলপথ ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। বলেন, সরকারের 180 দিনের কর্মপরিকল্পনার অংশ এই মহিলা বাস সার্ভিস, তাই এ সেবাকে রক্ষার দায়িত্ব তাদের। বিএনপির নির্বাচনী ইশতেহার পূরণে সরকারের 180 দিনের কর্মপরিকল্পনায় চালু হলো নারীদের জন্য বিশেষ বাস সেবা। এর অংশ হিসেবে ঢাকা, চট্টগ্রাম ও বগুড়া শহরে চলাচল শুরু করেছে 14টি বাস, যেখানে চালক, সুপারভাইজার এবং যাত্রী সবাই নারী। মতিঝিল বাস ডিপো থেকে নতুন বাজার, উত্তর বাড্ডা, রামপুরা, মালিবাগ, কাকরাইল, পল্টন হয়ে গুলিস্তান রুটে চলাচল করবে বাস। আর তালতলা থেকে খিলগাঁও রেলগেট, বাসাবো, মুগদা, কমলাপুর ও আরামবাগ হয়ে মতিঝিল যাবে। যাত্রাবাড়ির ডেমরা স্টাফ কোয়ার্টার থেকে বাশিরপুল, কাজলা, যাত্রাবাড়ি, গুলিস্তান ও সচিবালয় হয়ে মৎস্য ভবন ও জিপিও পর্যন্ত চলাচল করবে পিঙ্ক বাস। মোহাম্মদপুর থেকে শঙ্কর, ধানমন্ডি 15, সিটি কলেজ, নিউ মার্কেট, শাহবাগ ও পল্টন হয়ে মতিঝিল। এছাড়াও মিরপুর 12 থেকে মিরপুর 10, কাজীপাড়া, শেওড়াপাড়া, ফার্মগেট, শাহবাগ ও প্রেস ক্লাব হয়ে মতিঝিল রুটে চলবে বাস। এছাড়া চট্টগ্রামের কালুরঘাট থেকে পতেঙ্গার বিভিন্ন রুট এবং বগুড়ায় শেরপুর থেকে মাটিডালি পর্যন্ত বিভিন্ন রুটে চলাচল করবে নারীদের জন্য এই বাস। বিষয়টিকে নারীর ক্ষমতায়নের পথে এক বড় সাফল্য বলছেন সংশ্লিষ্টরা। একটা গাড়ির ড্রাইভার আমি, আমার কন্ডাক্টরও নারী, অতএব এখানে তো নারীদের সাথে নারীদের একটা হাতে ক্লাস লাগা বা একটু ধাক্কা লাগলেও সে কিছু মনে করবে না। আমাদের পাবলিক ট্রান্সপোর্টে অনেক ধরনের হ্যাসেল ফেস করতে হয় একটা নারীর জন্য, এমনকি আমরা নিজেরাও অনেক হ্যাসেলের ফেস করি, যেহেতু সেক্ষেত্রে তো আমাদের জন্য এটা অনেক ভালো উদ্যোগ। উদ্বোধনী অনুষ্ঠানে সড়ক পরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম জানান, শিগগিরই 200 ইলেকট্রিক বাস কিনছে সরকার। এর মধ্যে 100টি বাস থাকবে নারীদের জন্য। 10টি রুটে 10টি বাস চলবে, একটি একতলা বাস, বাকি সবগুলি হচ্ছে 9টি দ্বিতলা বাস। চিটাগাঙ্গে সম্ভবত একটি রুট, সেখানে 2টি দ্বিতল বাস চলবে। বগুড়াতে 2টি দ্বিতল বাস চলবে, 2টি রুট, অর্থাৎ 14টি বাস চলছে 13টি রুটে। আমার পরিকল্পনা হচ্ছে এই মন্ত্রণালয়ের আগামী দিনে এই রুট আরো প্রসারিত করা হবে, বাসের সংখ্যা বৃদ্ধি করা হবে এবং এখন যে পরিবেশটা তারা পাচ্ছে সেটা আরো উত্তর সমৃদ্ধ করা হবে। সেবার মতো সব ক্ষেত্রে নারীরা এগিয়ে এসে এই টেকসই অর্থনীতি গড়তে ভূমিকা রাখবে বলে আশা করেন রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ। সড়কে নারী যাত্রীদের নিরাপদ যাতায়াত এর প্রতীক হয়ে উঠুক, এটাই আমাদের প্রত্যাশা। মহিলা চালক কন্ট্রাক্টরদের প্রয়োজনীয় প্রশিক্ষণ, নিরাপত্তা, কর্মপরিবেশ নিশ্চিত করার পাশাপাশি তাদের দক্ষতা, পেশাগত
সক্ষমতা বৃদ্ধি করতে হবে। যাতায়াত সংকট নিরসনে পিঙ্ক বাস গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন নারী যাত্রীরা। লামিয়া আইভি, দেশ টিভি, ঢাকা। ঢাকা চট্টগ্রাম মহাসড়কে পরিবহনে চাঁদাবাজি করলে এআই প্রযুক্তির অটো ফাইন সিস্টেমে ধরা পড়বে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। মঙ্গলবার দুপুরে নারায়ণগঞ্জের মেঘনাঘাটে হাইওয়ে পুলিশ কমান্ড অ্যান্ড কন্ট্রোল মনিটরিং সেন্টারে এআই ক্যামেরার মাধ্যমে অটো ফাইন সিস্টেম উদ্বোধনকালে একথা বলেন তিনি। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, নতুন এই ব্যবস্থার মাধ্যমে মহাসড়কে অবৈধ চাঁদাবাজি বন্ধের পাশাপাশি ট্রাফিক নিয়মনীতি কঠোরভাবে বজায় রাখার উদ্যোগ নেওয়া হয়েছে। পর্যায়ক্রমে সারা দেশে এই পদ্ধতি চালু হবে বলেও জানান তিনি। স্বরাষ্ট্রমন্ত্রী জানান, মহাসড়কে দুর্ঘটনা কমাতে 3 হুইলার ও অননুমোদিত ধীর গতির যান চলাচল কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হবে। ঢাকা চট্টগ্রাম মহাসড়কে এই ব্যবস্থা চালুর মধ্যে কিছু ভুল ত্রুটি যদি ধরা পড়ে সেগুলো পরে পর্যায়ক্রমে বাংলাদেশের সকল মহাসড়কে এই ব্যবস্থা চালু করবে ইনশাআল্লাহ। আর মহাসড়কে যে চাঁদাবাজি হয় সেটা মালিক পক্ষ থেকে হোক, শ্রমিক ফেডারেশনের পক্ষ থেকে হোক বা পুলিশের পক্ষ থেকে হোক, সবকিছু ক্যামেরায় যেহেতু রেকর্ডেড থাকবে, আশা করি এই প্রবণতাটা কমবে। জুলাই আন্দোলনের পর পলাতক 690 কারাবন্দীকে গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানিয়েছেন কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মোতাহার হোসেন। একই সঙ্গে বন্দী কাউকে বিশেষ সুবিধা না দেওয়ার দাবি করেন তিনি। মঙ্গলবার দুপুরে কারা অধিদপ্তরে সমসাময়িক ঘটনা ও বিভিন্ন কার্যক্রম নিয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান মহাপরিদর্শক। কারাগারে থাকা আওয়ামী লীগ নেতাদের ফোনে কথা বলার বিষয়টি স্বীকার করে তিনি জানান, বর্তমানে ফোন ব্যবহারের প্রবণতা কমে আসছে, তাদেরকে বাড়তি সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে না। কারা মহাপরিদর্শক আরও বলেন, পলাতক বন্দীদের মধ্যে 166 জনের কোনো তথ্য খুঁজে পাচ্ছেন না কারা কর্তৃপক্ষ। এছাড়া শীর্ষ সন্ত্রাসী ও জঙ্গিদের বিশেষ নজরদারির আওতায় রাখা হয়েছে বলেও জানান তিনি। মোবাইল কথা বলছে, এটা 100% আমি আপনাদেরকে গ্যারান্টি দিতে পারছি না যে কথা বলছে না, বাট একই সাথে আমরা কোনোভাবে এটা ছাড় দিচ্ছি না। আমরা যদি গত 1 বছর স্টেটটা আমার এই সামনে নাই, প্রায় আমার ধারণা 3000-এর অধিক মোবাইল আমরা বিভিন্ন জায়গায়, শুরুর দিকে ইট ওয়াজ হিউজ ইন নাম্বার, বাট ধীরে ধীরে এখন আইসোলেটেডলি কমে আসছে খুব। বাট আমি আপনাদের এটুক বলতে পারি, আমার তথ্য অথবা আমি যদি ইনফরমেশন পাই অথবা যদি কোনোভাবে আইডেন্টিফাই করতে পারছি, এটা কিন্তু আমরা এটাকে স্টপ করছি। শিক্ষকদের জন্য স্বতন্ত্র পে স্কেল করার কথা ভাবছে সরকার, জানিয়েছেন শিক্ষামন্ত্রী আনম এহসানুল হক মিলন। তিনি জানান, রাজধানী পূর্বাঞ্চলে হবে ক্রীড়া বিশ্ববিদ্যালয়। 2028 সাল থেকে প্রথম শ্রেণীর পাঠ্যক্রমে যুক্ত হতে যাচ্ছে খেলাধুলা বিষয়। মঙ্গলবার খেলায় খেলায় শিখি তথ্য পুস্তক পর্যালোচনা বিষয়ক কর্মশালায় এসব কথা বলেন শিক্ষামন্ত্রী। রোববার সকালে রাজধানীর গুলশানে খেলায় খেলায় শিখি তথ্যপুস্তক পর্যালোচনা বিষয়ক এক কর্মশালার আয়োজন করে সেভ দ্য চিলড্রেন। কর্মশালার উদ্বোধনী অধিবেশনে প্রাথমিক শিক্ষা প্রতিমন্ত্রী জানান, শিশুদের জটিল চিন্তা ও সমস্যা সমাধানে পারদর্শী করতে খেলায় খেলায় শিক্ষার গুরুত্ব অপরিসীম। তো বিগত কিছুদিনে চায়না এবং জাপানে যে দেখে আসলাম, তাদের অ্যাকচুয়ালি কারিকুলামের অংশ খেলা এবং খেলনা। কোন ক্লাসে, কোন কোন সাবজেক্টের ক্লাসে, কোন অধ্যায়ে, কোন খেলনা দিয়ে কোন খেলাটা শেখার মাধ্যমে কোন শেখাটা শিখবে, এইটা তাদের কারিকুলামের ভিতরে, টেক্সট বইয়ের ভিতরে ঢুকান। প্রতিহিংসার রাজনীতি থেকে বেরিয়ে পরবর্তী প্রজন্মের জন্য সুস্থ মননশীল পরিবেশ তৈরি করতে খেলাধুলার গুরুত্ব তুলে ধরেন ক্রীড়া প্রতিমন্ত্রী। জানান, আরাফাত রহমান কুকুর স্মরণে বগুড়ায় প্রতিবন্ধীদের জন্য প্যারা স্পোর্টস চালু করবে সরকার। যে মাননীয় প্রধানমন্ত্রী ইতিমধ্যে একটি ঘোষণা দিয়েছে, সেই ঘোষণাটি হচ্ছে, আমরা বগুড়াতে 20 একর জায়গার উপরে আমাদের আরাফাত রহমান জাতীয় প্যারা স্পোর্টস ভিলেজ নির্মাণ করতে যাচ্ছি। পরে শিক্ষামন্ত্রী বলেন, 2028 সালের শিক্ষাবর্ষ থেকে প্রথম শ্রেণীর কারিকুলামে খেলাধুলা অন্তর্ভুক্ত করা হবে। শিক্ষকদের জন্য হবে স্বতন্ত্র পে স্কেল। শিক্ষকদের পে স্কেল স্বতন্ত্র, ওটা সচিবের সাথে তুলনা করব না বা আমরা একজন এমএলএস এর সাথে তুলনা করব না। দে আর অর্নামেন্টাল, তারা জাতি গঠন করে, তাদেরকে আলাদা দৃষ্টিতে দেখতে হবে। দ্যাটস হাউ আই ফিল ইট।
শিক্ষামন্ত্রী আরও জানান, রাজধানীর পূর্বাচলে একটি ক্রীড়া বিশ্ববিদ্যালয় করার কথা ভাবছে সরকার। এনআই নাহিদ, দেশ টিভি, ঢাকা। এবার আইডিএলসি বাণিজ্য বার্তা। গ্যাস সরবরাহ কিছুটা বাড়লেও সংকট পুরোপুরি কাটেনি। মঙ্গলবার সকাল থেকেই রাজধানীর বিভিন্ন সিএনজি স্টেশনে ফের যানবাহনের দীর্ঘ সারি দেখা যায়। ঘন্টার পর ঘন্টা অপেক্ষার কারণে কমছে ট্রিপ, কমছে আয়। আর পাম্প কর্তৃপক্ষের দাবি, সোমবার সরবরাহ বেড়ে স্বস্তি ফিরলেও রাতে ফের চাপ কমে যায়। শুধু চালকই নন, দিনের দীর্ঘ সময় গ্যাসের অপেক্ষায় বসে থাকতে হচ্ছে যাত্রীদেরও। একটি গাড়ি গ্যাস নিতে ঘন্টার পর ঘন্টা আটকে থাকায় কমে যাচ্ছে দৈনিক ট্রিপের সংখ্যা। এতে একদিকে যেমন চালকের আয় কমছে, তেমনি হচ্ছে সময়ের অপচয়। গত কয়েকদিন ধরেই গ্যাসের চাপ বাড়লেও কিন্তু রাজধানীর ফিলিং স্টেশনগুলোতে এর প্রভাব নেই। মঙ্গলবার সকাল থেকেই গাড়ির দীর্ঘ লাইন। চালকদের অভিযোগ, ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়েও মিলছে না কাঙ্ক্ষিত গ্যাস। এতে পরিবার পরিজন নিয়ে জীবনযাপন হয়ে পড়েছে দুর্বিষহ। সকাল 5টায় ধরেন 5:30 5টায় সিরিয়াল দিছি, এখন পাম্পে আসছি সিরিয়াল দিয়া। প্রত্যেক দিন এসে এরকম নাটক, গ্যাস নেওয়াই যায় না, গ্যাস পাই না। গাড়ি জমা দেয় 1130 টাকা, আর গ্যাস নিতে যায় 3-4 ঘন্টা। একবার গ্যাস নিলে গাড়ি চলে না। কামার ক্ষতি হচ্ছে, আগে বেতন পেতাম 1000-1200, এখন 400, 500, 300। 1200 টাকাতে আমরা গাড়ি চালাই, তা আমাকে একটু ইনকামাই করতে হবে, আমাদের বউ বাচ্চাকে পুষতে হবে না, তা আমরা তো এটা পাইনি না। মালিকে গেড়েতে গেলে জমা 2 টাকা কম নেয় না, জমা ফিস 1250 টাকা, 1250 টাকাই মালিকের জমা দিতে হয়। পেট্রোল পাম্প কর্তৃপক্ষের দাবি, জাতীয় গ্রিডে সরবরাহ কিছুটা বাড়লেও সিএনজি স্টেশন পর্যন্ত পর্যাপ্ত চাপ নেই। ফলে চাহিদার তুলনায় কম গ্যাস মিলছে। গ্যাস তো লাইনে নাই বলতে আমাদের নজর হলো 6টা, এখন চলে 2টা। জনগণ মনে করেন গাড়িওয়ালারা 6 ঘন্টা লাইনে খাড়া থাকে, গ্যাস নিতে গ্যাস পায় কম, তারা সিলাসিলি করে। আদৌ কি এটা ঠিক হবো কিনা কে কব। গ্যাস সরবরাহ পুরোপুরি স্বাভাবিক করতে কাজ চলছে বলে জানিয়েছে জ্বালানি মন্ত্রণালয়। তবে একদিকে দেশীয় গ্যাসের উৎপাদন কমে যাওয়া, অন্যদিকে আমদানি করা এলএনজির ওপর নির্ভরতার কারণে সহসাই এই সংকট কাটবে না বলে মনে করছেন জ্বালানি সংশ্লিষ্টরা। শায়লা খান, দেশ টিভি, ঢাকা। নতুন বাড়িটার স্বপ্ন পূরণে সবাই মিলে যায় খুশির মিছিলে। 40 বছর ধরে এমন অসংখ্য খুশির মিছিলে ছিল আইডিএলসি, থাকবে আগামীতেও। গ্যাস ও বিদ্যুৎ সংকটে ধুঁকছে দেশের ছোট বড় সব কারখানা। নিত্যপণ্য থেকে শুরু করে ওষুধ, সিরামিক, ইস্পাত, প্রায় প্রতিটি খাতেই উৎপাদন কমেছে। সাম্প্রতিক গ্যাস সংকটে সাময়িকভাবে উৎপাদন বন্ধ রাখতে বাধ্য হয় অনেক শিল্প কারখানা। সবচেয়ে নাজুক পরিস্থিতিতে আছে নারায়ণগঞ্জ, নরসিংদী, চট্টগ্রাম ও গাজীপুর এলাকার শিল্প প্রতিষ্ঠানগুলো। আলভি রায়হানি রিপোর্ট। দেশের বাজারে সুতার চাহিদার একটি বড় অংশ পূরণ করে গাজীপুরের শার্প ইন্ডাস্ট্রিজ। প্রতিদিন 70 টন সুতার উৎপাদনের সক্ষমতা থাকলেও বিদ্যুৎ সংকটে উৎপাদন কমেছে 50 থেকে 60%। বিদ্যুতের খুবই খারাপ অবস্থা, সেজন্য আমরা 50 to 60% আমরা ইউটিলাইজেশন, ইলেকট্রিক্যাল ইউটিলাইজেশন নিতে পারি। তাতে আমাদের 50 থেকে 60%-এর প্রোডাকশন কমে যায়, লসেস বেড়ে যায়, কারণ আমাদের ম্যানুফ্যাকচারিং কস্ট ওরকমই থাকে, কারণ ওয়ার্কার রাখতে হয়, টপ টু বটম সবাইকে বেতন দিতে হয়। এই ধরনের জিনিসগুলো আমরা ফেস করি। কাজের চাপ থাকলেও পর্যাপ্ত জ্বালানির অভাবে বেশিরভাগ সময়ই অলস সময় কাটাতে হচ্ছে কর্মচারীদের। এতে একদিকে মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে উৎপাদন, অন্যদিকে চাকরি হারানোর ঝুঁকিতে কর্মীরা। যতক্ষণ কারেন্ট থাকে না ততক্ষণ আমরা বসে থাকি। মোট আমাদের 8 ঘন্টা ডিউটি, 8 ঘন্টার মধ্যে মনে করেন 4 ঘন্টা 5 ঘন্টাও থাকে না কোনো সময়। আগে যখন বিদ্যুৎ ছিল কাজও ভালো ছিল, এখন তো বিদ্যুৎই থাকে না, তো কাজও থাকে না, কাজ আমাদের কম হয়। এই সময় মনে করেন কোনো কাজ কাম নাই, কারেন্ট না থাকলে বসে থাকতে হয়। গ্যাস সংকট ও লোডশেডিং এর কারণে কয়েক সপ্তাহে 100টির বেশি কারখানায় উৎপাদন বন্ধ হয়ে যায়। চালু থাকা 1.5 শতাধিক কারখানায় উল্লেখযোগ্য হারে কমেছে উৎপাদন। বিদ্যুৎ পরিস্থিতির কারণে আমাদের প্রোডাকশনটা অনেক ক্ষতিগ্রস্ত হচ্ছে, কিন্তু বিদ্যুৎ যদি আনইন্টারপ্রেট থাকে তাহলে আমাদের প্রোডাকশনটা শতভাগ 95% অ্যান্ড অ্যাবোভ আমাদের ইউটিলাইজেশন ক্যাপাসিটিটা আমরা ধরে রাখতে পারতাম। গভর্নমেন্ট যদি আমাদেরকে আনইন্টারপ্রেট যদি ইলেকট্রিসিটি এবং আদার্স যে সাপোর্টগুলো, ব্যাংকিং যে সাপোর্টগুলো, ওগুলো যদি দিতে পারে, আমরা আমাদের কাঙ্ক্ষিত উৎপাদন লক্ষ্য পৌঁছাতে পারবো বলে আমরা আশাবাদী।
গ্যাস ও বিদ্যুৎ সংকটে সময় মতো শিপমেন্ট না পাওয়ায় মুখ ফিরিয়ে নিচ্ছেন বায়াররা। তাই সংকট মোকাবিলায় দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন শিল্প মালিকরা। আলভি রায়হান, দেশ টিভি, ঢাকা। দেখছেন সংবাদ দুপুর। প্রায় 5.5 মাস পর 3 সদস্যের নতুন কমিশন পেল দুর্নীতি দমন কমিশন দুদক। চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি AKM আসাদুজ্জামান। সোমবার রাতে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ প্রজ্ঞাপন জারি করা হয়। আর নতুন 2 কমিশনার হলেন ডক্টর জাহাঙ্গীর আলম খান ও ডক্টর সাজ্জাদ হোসেন ভুইয়া। বিচারপতি AKM আসাদুজ্জামান আপিল বিভাগ থেকে 2026 সালের ফেব্রুয়ারিতে অবসরে যান। কমিশনার হিসেবে নিয়োগ পাওয়া ডক্টর সাজ্জাদ হোসেন ভুইয়া ফিনান্সিয়াল রিপোর্টিং কাউন্সিলের চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছেন। আর ডক্টর জাহাঙ্গীর আলম খান অবসরপ্রাপ্ত সচিব। চলতি বছরের 3 মার্চ পদত্যাগ করে আব্দুল মোমেনের নেতৃত্বে 3 সদস্যের কমিশন। রাজস্ব নীতি বিভাগ গঠনের ক্ষেত্রে কর নীতি প্রণয়ন শুধু আমলাতান্ত্রিক কাঠামোর মধ্যেই সীমাবদ্ধ থাকবে না, এমন দর্শন নিয়ে সরকার কাজ করছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। মঙ্গলবার বাংলাদেশ চীনমৈত্রী সম্মেলন কেন্দ্রে রাজস্ব সম্মেলনে এ কথা বলেন তিনি। অর্থমন্ত্রী বলেন, চলতি অর্থ বছরে 6,04,000 কোটি টাকা রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা অর্জন খুবই গুরুত্বপূর্ণ। নিজস্ব অর্থায়নে উন্নত সমৃদ্ধ দেশ গড়ে তুলতে চায় সরকার। এছাড়া রাজস্ব খাতে সরকার যুগান্তকারী সংস্কার হাতে নিয়েছে। অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধানমন্ত্রীর উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমির বলেন, হয়রানিমুক্ত ডিজিটাল সেবাভিত্তিক কর বান্ধব পরিবেশ নিশ্চিতে 3টি কৌশল নিয়ে এগুচ্ছে সরকার। আমরা প্রবৃদ্ধি সহায়ক পরিবেশ তৈরি করতে চাই। রাজস্ব আহরণে গতিশীলতা আনয়ন এবং সেই কারণে ইতিমধ্যেই শুনেছেন যে 3টি লক্ষ্য ও 3টি টাস্কফোর্স গঠন করা হয়েছে, যাতে করে রাজস্ব লক্ষ্যমাত্রা অর্জন করা যায়। বাংলাদেশ এখন আর ঋণের উপর নির্ভরশীল দেশ থাকবে না। এটি এখন তার নিজস্ব অর্থায়নে উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে ইনশাআল্লাহ। বিএনপি সরকারের গেল 6 মাসে ব্যাংক এবং রাজস্ব খাতের সংস্কার, কৃষি ঋণ মওকুফ, বন্ধ শিল্প কারখানা চালুর উদ্যোগ এবং বৈদেশিক বিনিয়োগ আকর্ষণে বিভিন্ন নীতিগত পদক্ষেপ নেওয়া হয়েছে, যার ফলে কিছুটা স্থিতিশীলতা ফিরেছে অর্থনীতিতে। তবে দৃশ্যমান কোনো অগ্রগতি দেখা যায়নি বিনিয়োগ আর কর্মসংস্থানে। বিশেষজ্ঞরা বলছেন, 6 মাসেই সরকারকে মূল্যায়ন করা কঠিন। তবে শিল্পের সম্প্রসারণ, নতুন কর্মসংস্থান এবং বেসরকারি খাতে আস্থা ফেরানোই সরকারের সামনে বড় চ্যালেঞ্জ। আরও জানাচ্ছেন সাদিয়া লাবনী। For the people of my country, for my country. দীর্ঘ 17 বছর পর জন্মভূমিতে ফিরে এমন ঘোষণাই দিয়েছিলেন তারেক রহমান। আমরা দেশ পরিচালনার সর্বোচ্চ চেষ্টা করব। চ্যালেঞ্জ ছিল ফ্যাসিস্ট সরকারের আমলের লাখ কোটি টাকা পাচার, পর্বতসম খেলাপি ঋণ, ধসে পড়া ব্যাংক খাত, তারপরও স্বপ্ন দেশকে এগিয়ে নেয়ার, ধ্বংসস্তূপে চাপা পড়া অর্থনীতি উত্তরণের। দেশে ফেরার পরই নির্বাচন, বিএনপির নিরঙ্কুশ বিজয়, এরপরই নতুন সরকারের প্রথম বাজেট, অল্প সময়েই দেশের অর্থনীতির চাকা সচল করার উদ্যোগ। এসবের মাঝেও চালু হলো দরিদ্র বিমোচনে ফ্যামিলি কার্ড প্রকল্প, কৃষকের জন্য ঋণ ব্যবস্থাপনা। গত 6 মাসে উদ্যোগ নেওয়া হয় বন্ধ থাকা শিল্প প্রতিষ্ঠানগুলো ফের চালু করার, লাইফ সাপোর্টে থাকা ব্যাংক খাতকে সচল করতে উদ্যোগী হয় সরকার। সবই ছিল প্রধানমন্ত্রী তারেক রহমানের দেশ গড়ার পরিকল্পনার অংশ। 6 মাস পর বড় ধরনের রূপান্তর না এলেও সামষ্টিক অর্থনীতিতে কিছুটা স্থিতিশীলতা ফেরার সংকেত মিলেছে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর তথ্য বলছে, 2024 সালের মাঝামাঝি সময়ে মূল্যস্ফীতি প্রায় 11.5% ছাড়িয়ে গেলেও চলতি বছরের জুলাইয়ে তা কিছুটা কমে 8.32% নেমেছে। অন্যদিকে অর্থনীতির মূল চালিকা শক্তি জিডিপি প্রবৃদ্ধির গতিও এখনো ধীর, আর লক্ষ্য অর্জনের পথে বড় বাধা ব্যবসায়িক আস্থার সংকট ও নতুন বিনিয়োগের অভাব। তবে বিনিয়োগ পরিবেশ উন্নয়নে ডিরেগুলেশন, ব্যবসায়িক প্রতিবন্ধকতা কমানো এবং বিদেশি বিনিয়োগ আকর্ষণের উদ্যোগ নেওয়া হয়েছে। সরকারের নতুন যে বাজেট, সেটাতে আমরা আশা করতে পারি যেহেতু পাবলিক ইনভেস্টমেন্ট বাড়বে, সেটা আসলে ইকোনমিক কিছুটা হলেও গতি সঞ্চার হবে।
এটার বাইরে সরকারের অফকোর্স বেশ কিছু জিনিস ট্রানজিশনে যেমন আটকে গেছে, যেমন ধরুন আমাদের যে কারেন্ট এনার্জি ক্রাইসিস, আমি তো মনে করি এটা সর্বাংশে এটা অ্যাভয়েডেবল ছিল। দায়িত্ব নেয়ার পর থেকেই সরকারকে সামলাতে হচ্ছে প্রকট আকার ধারণ করা জ্বালানি সংকট, যা অর্থনীতিকে গতিশীল করার পথে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। তবে অভ্যন্তরীণ বাজারে মন্দা থাকলেও প্রবাসীদের পাঠানো রেমিটেন্স আর রপ্তানি আয়ে স্বস্তি ফিরেছে বৈদেশিক মুদ্রার বাজারে। এর ফলে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের উপর চাপ কিছুটা কমেছে। একই সঙ্গে স্থিতিশীলতা ফিরেছে এক্সচেঞ্জ রেট, বাড়ছে আমদানির পরিমাণ। কর ব্যবস্থার আধুনিকায়ন, অটোমেশন এবং করের আওতা বাড়ানোর উদ্যোগও আলোচনায় এসেছে। এদিকে 6 মাসকে চূড়ান্ত মূল্যায়নের সময় মনে করছেন না বিশেষজ্ঞরা। অর্থনীতির মতো বড় ও জটিল খাতে সংস্কারের ফল পেতে সময় প্রয়োজন বলছেন তারা। 6 মাসের সরকারের মূল যে চ্যালেঞ্জটা ছিল সেটা হলো অনেকগুলো চ্যালেঞ্জ এরকমভাবে তৈরি হয়েছে যেটা হয়তো সে নির্বাচনের সময় ধারণা করেনি। এটা মধ্যপ্রাচ্যের যুদ্ধ থেকে শুরু করে সাম্প্রতিক সময়ে যে গ্যাসের সংকট আসলো, এইটা আমি মনে করি না যে তারা যখন নির্বাচন করেছে বা যখন তারা সরকার গঠন করলো তখন অতখানি তারা এটা অনুধাবন করতে পেরেছে। 6 মাসে পাওয়া না পাওয়ার এই হিসেবই বলে দিচ্ছে সামনে সরকারের জন্য সময়টা আরো কঠিন। বিনিয়োগ বাড়ানো, কর্মসংস্থান সৃষ্টি, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, ব্যাংক খাত সংস্কার এবং মানুষের রাস্তা ধরে রাখা সবকিছুর সফল বাস্তবায়নের উপর নির্ভর করবে বিএনপি সরকারের পরবর্তী পথ চলা। সাদিয়া লাবনী, দেশ টিভি, ঢাকা। এবারে ভিন্ন প্রসঙ্গ। দেশের বিস্তৃত সমুদ্রসীমা, উপকূলীয় এলাকা ও বন্দরের নিরাপত্তা নিশ্চিতের লক্ষ্যে বাংলাদেশ কোস্ট গার্ড এবং নৌ পরিবহন অধিদপ্তরের ডিপার্টমেন্ট অফ শিপিং এর মধ্যে সমঝোতা স্মারক সই হয়েছে। আন্তর্জাতিক সামুদ্রিক সংস্থা IMO এর সলাশ মার্পল এবং সার কনভেনশন সহ বিভিন্ন আন্তর্জাতিক বাধ্যবাধকতা বাস্তবায়নে এই সমঝোতা চুক্তি মাইলফলক হিসেবে কাজ করবে। রাজধানীর আগারগাঁও কোস্টগার্ড সদর দফতরে সংবাদ সম্মেলনে মহাপরিচালক রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ জিয়াউল হক বলেন, এই চুক্তির ফলে সামুদ্রিক ঝুঁকি হ্রাস, জাহাজের নিরাপত্তা জোরদার এবং সাগরে জরুরি উদ্ধার অভিযান, সামুদ্রিক নিরাপত্তা খাতে বাংলাদেশের সক্ষমতা ও আন্তর্জাতিক অঙ্গনে দেশের দায়িত্বশীল ভূমিকা আরও সুদৃঢ় হবে। মাদকের আইনও আপনার পাশ হতে যাচ্ছে, যেখানে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ যে অধিদপ্তর আছে তাকে আরো শক্তিশালী করা হচ্ছে, তাকে আরো ক্যাপাবল করা হচ্ছে। ঠিক আছে, যাতে তারা এই ব্যাপারে আরো কার্যকরী ভূমিকা